কর হার কমিয়ে বেশি মানুষকে এর আওতায় আনতে অর্থমন্ত্রী পরিকল্পনা সমর্থন করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত। জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। দেশকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি কাজী মোহাম্মদ এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। হাসপাতালে চিকিৎসক না থাকলে ওএসডি বায়োমেট্রিকে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সংলাপহীন চায়ের নিমন্ত্রণে আগ্রহ নেই ঐক্যফ্রন্টের। কামাল ফিরলেই গণভবন প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত। কোচিং বাণিজ্যের পেছনে শিক্ষকদের ব্যর্থতা দেখছে হাইকোর্ট। রিটের রায় ঘোষণা 7 ফেব্রুয়ারি। এবং অস্ট্রেলিয়ান ওপেনে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন জকোভিচ, ফেডেরারকে সরিয়ে রেকর্ড 7 শিরোপা। সমস্যা সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে দুদকের যে কিছুদিন আগে অভিযানটা ছিল সেটার পর বেশ আলোচনায় এসেছিল এই বিষয়টি, এবং আজকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যার মধ্যে হলো চিকিৎসক এবং নার্সদের উপস্থিতির জন্য বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার। আপনি কি মনে করেন যে এটা খুব একটা কাজে দিবে? দেখেন, বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহারটা অবশ্যই কাজে দিবে, কারণ এখন সবকিছু টেকনোলজির দিকে যেতে হবে। তাতে একেবারে নির্দিষ্ট করে বোঝা যাবে কে কখন প্রবেশ করছে। তার পাশাপাশি এই যে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের যে তাগিদ প্রধানমন্ত্রীর, সেটি মাঠ পর্যায়ে যখন কাজ করবে তখনই আসলে সমন্বিতভাবে। আপনি বলেছেন দুদকের অভিযানের কথা, আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আজকে দুদক চেয়ারম্যান নিজেই অভিযান চালিয়েছেন এবং সেখানে একই বেহাল দশা। আমরা আশা করব সমাজের সব স্তরে এই সব অনিয়ম কেটে যাবে। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে বেসরকারি মেডিকেল কলেজে যে শিক্ষার মান সেটা বাড়াতে আরো বেশি নজরদারি প্রয়োজন, এবং এছাড়া তিনি নার্সদের উপস্থিতি নিয়েও বেশ কিছু এবং তাদের সেবার মান নিয়েও অনেকগুলো কথা বলেছেন। আমরা এই সংক্রান্ত প্রতিবেদনটি দেখে আসি। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে স্বাস্থ্য খাতে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তার সরকারের লক্ষ্য। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজির হওয়ার আহ্বান জানিয়ে অনুপস্থিত থাকলে কঠোর হওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। এখন ডিজিটাল সিস্টেম, আমাদের আইডি কার্ডও করা আছে, বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়। তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত। হাসপাতালগুলিতে কত রোগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই। সেবার মানসিকতা নিয়ে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সেবিকাদের প্রতিও নির্দেশ প্রধানমন্ত্রীর। একই সঙ্গে মান বাড়াতে বেসরকারি মেডিকেল কলেজের উপর শতভাগ নজরদারির তাগিদ দেন তিনি। এবং রোগীর সেবা করাটাও নার্সের দরকার। এখন আমরা নার্সকে দ্বিতীয় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে, তো ওই দ্বিতীয় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। আমার পরিষ্কার কথা, আমি সুযোগ সৃষ্টি করে দিচ্ছি রোগী যেন সেবা পায়, আর রোগী যদি সেবা না পায় তো সে নার্স দিয়ে আমি কেন পালন পোষণ করব। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশও দেন শেখ হাসিনা। মুমূর্ষু রোগী নিয়ে আসলো আর রোগী মরে গেল দেখে ডাক্তারের দোষ, আর ডাক্তারের উপরে চড়া হলো, মাইট দিল, এই ধরনের মানসিকতা যাতে জনগণ পরিহার করে তার জন্য বোধহয় একটা করা উচিত। এর আগে মন্ত্রণালয়ের নানা সমস্যা ও চাহিদা তুলে ধরে প্রধানমন্ত্রী সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংলাপ ছাড়া প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণ তামাশা ছাড়া কিছু নয়, এমনটি মনে করছেন ঐক্যফ্রন্টের বেশিরভাগ নেতা। বিএনপি নেতারাও গণভবনে যেতে আগ্রহী নন, তবে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে। চিকিৎসা শেষে ডক্টর কামাল হোসেন দেশে ফেরার পর হবে এ বৈঠক। একাদশ সংসদ নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট সহ প্রায় সব জোট ও দলের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোটের পর নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে গণভবন থেকে। 2রা ফেব্রুয়ারি হবে এই আয়োজন। তবে সংলাপের পরিবর্তে চা চক্রের আমন্ত্রণে হতাশ ঐক্যফ্রন্ট নেতারা। একটা বড় রকম দূরদর্শিকতা হলো, একটু হতাশই হয়েছে। আগে কথা ছিল ওনারা সংলাপ করবেন, যেই নির্বাচনটা হয়ে গেল সেটাকে তো কোনো হিসাবে নির্বাচন বলা চলবে না। ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় দল বিএনপি গণভবনে যাবে না এমন ইঙ্গিত দিচ্ছেন দলটির নেতারা। তাদের মত, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিলে নেতাকর্মীরা হতাশ হবেন। বিএনপিকে আগামী দিনগুলো সম্পর্কে এখনই পরিকল্পনা করে আগাতে হবে। আর এই ধরনের চায়ের দাওয়াত বা ওই যে জুস খাওয়ার দাওয়াত, কারো কারো জুসের প্রতি খুব লোভ আছে, এই চা জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে তাদের সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যাওয়া উচিত। গণফোরামের শীর্ষ পর্যায়ের নেতারাও গণভবনের আমন্ত্রণে যেতে আগ্রহী নন। তাদের দাবি পুনর্নির্বাচন নিয়ে সংলাপ। আগেরবার সংলাপ ছিল নির্বাচন নিয়ে, সেখানেও চা চক্র ছিল। তো খাওয়া দাওয়া তো আমরা করেছি, পিঠাপুলি তখনও খেয়েছি, এখন আর পিঠাপুলি খাওয়ার আগ্রহ নাই। এখন একটা সংলাপ করা প্রয়োজন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের অবস্থান এখনও জানা যায়নি। তার উপস্থিতিতে ঐক্যফ্রন্টের শীর্ষ পর্যায়ের বৈঠকেই চূড়ান্ত হবে গণভবনে যাওয়া না যাওয়ার বিষয়টি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঐক্যফ্রন্ট সহ সব দল জোটকে প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সকালে বৈঠকে নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। জবাবে মন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, প্রমাণ সাপেক্ষে যে কোনো অভিযোগ তারা তদন্ত করতে পারে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার বিশেষ ভূমিকা রাখবে বলে আশা যুক্তরাজ্যের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। এছাড়া চলমান রাজনীতি, রোহিঙ্গা ইস্যু, পলাতক আসামি তারেক রহমানকে ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। বৈঠক শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেসব সহিংসতা ও অনিয়মের অভিযোগ এসেছে তা তদন্তের আহ্বান জানান ব্রিটিশ হাইকমিশনার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে আমি স্বাগত জানাই। বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। আমরা সব সময় এদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে চাই। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারেক সহ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন প্রশ্নে যে অভিযোগের কথা বলেছে, প্রমাণ সাপেক্ষে তা তদন্ত করে দেখতে পারে কমিশন। আমাদের নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তাদের কাছে এভিডেন্স দিয়ে তারা যদি তথ্য দেন তাহলে সেগুলো নিশ্চয়ই আমাদের নির্বাচন কমিশন, আমার ধারণা দে উইল লুক ইনটু ইট। আমাদের যারা খুনি এবং কনভিক্টেড তাদের নিশ্চয়ই আমাদের দেশে এনে বিচার করা, আমরা সেটা চাই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জ্যাং জুও। এ সময় দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান এ কে আব্দুল মোমেন। জবাবে জ্যাং জুও বলেন, সংকট সমাধানে সব সময় বাংলাদেশের পাশে থাকবে চীন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর হাতিয়ায় দুপুরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে দলীয় জনসভায় তিনি এ দাবি করেন। জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতি নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা জানিয়েছেন তার ছেলে রেজা কিবরিয়া। কিবরিয়ার 14তম মৃত্যুবার্ষিকীতে সকালে কবরে শ্রদ্ধা জানিয়ে এই আশঙ্কা জানান তিনি। রেজা কিবরিয়ার দাবি, হত্যা তদন্ত কয়েকবার হলেও প্রকৃত আসামিদের নাম কখনোই আসেনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সঠিক বিচার পাওয়ার আশা তার পরিবার করছে না, তবে একদিন প্রকৃত আসামিদের বিচার হবে বলেও আশা তার। 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভা শেষে গ্রেনেড হামলায় আহত হন শাহ এম এস কিবরিয়া। পরে ঢাকা আনার পথে তিনি মারা যান। ব্যাপারটা হলো যে আসল খুনিদেরকে আড়ালে রেখে বিচার যদি তারা সম্পন্ন করে,
এটাতে আমরা খুশি হব এটা তো কারো মনে করা উচিত না। সো না, আমরা আশাবাদী না যে সুষ্ঠু একটা তদন্ত হবে এই সরকারের টাইমে, না সেটা আমরা আশা করি না। একদিন হবে, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না। একাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা ৩ আসনের ভোট শেষে চলছে গণনা। এর আগে সকাল ৮টায় ভোট শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৩২টি কেন্দ্রেই ছিল শান্তিপূর্ণ পরিবেশ। প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। এর মধ্যে আছেন আওয়ামী লীগের ডক্টর ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির দিলারা খন্দকার এবং জাসদের SM খাদিমুল ইসলাম। নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে এ আসন ভোট স্থগিত করা হয়। গাইবান্ধা ৩ আসনের ভোটার ৪,১১,০০০। এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, ভোট গণনা কোন পর্যায়ে? ফল পেতে আরও কত সময় অপেক্ষা করতে হবে আমাদের? হ্যাঁ, গাইবান্ধা ৩ আসরে সকাল ৮টা থেকে শুরু করে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আমরা এখন অপেক্ষা করছি গাইবান্ধা জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল মতিনের জেলা সম্মেলন কক্ষে। এখান থেকেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। তো ১৩২টি কেন্দ্রের মধ্যে কিন্তু এই অল্প সময়েই আমরা ইতিমধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ডাক্তার ইউনুস আলী সরকার তিনি ভোট পেয়েছেন ৬৭,৬৪৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, যিনি পেয়েছেন ১৪,১৬৩ ভোট। আর আমরা যতটুকু কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে আরিফুল, আমরা ৫ জন প্রার্থীর কথা জানি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের কারো পক্ষ থেকে কোনো অভিযোগ এসেছে কিনা? হ্যাঁ, ৫ জনের মধ্যে জাসদের মশাল প্রতীকের SM খাদিমুল ইসলাম খুদি তিনি অভিযোগ করেছিলেন যে দুপুরের পরে অভিযোগ করেছিলেন যে নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে এবং তিনি এই নির্বাচন বর্জন করছেন, এরকম ঘোষণা দিয়েছিলেন। তো এই বিষয়ে আমরা গাইবান্ধা জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ মোনার সাথে কথা বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটি প্রার্থীর একান্ত নিজস্ব বিষয়, এ বিষয়ে এটি কোনো দলের সিদ্ধান্ত নয়। আরিফুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই খুব দ্রুতই ফলাফল জেনে যাব। কিবরিয়া, বিএনপি নির্বাচন বর্জন করেছে, যদিও যে জাতীয় নির্বাচন সেটাতে তারা অংশ নিয়েছিলেন, কিন্তু আজকের এই গাইবান্ধা ৩ আসনের নির্বাচনে তারা অংশগ্রহণ করছে না। এবং এটা কি কোনো মেসেজ বহন করছে? আপনার কি মনে হয় যে বিএনপি তো সিদ্ধান্ত নিয়েছেই যে তারা আসলে কোনোটাতে যাবে না। তারা তো সিটি কর্পোরেশনটা নিয়েও বলেছে এবং উপজেলা নির্বাচনেও তারা যাচ্ছে না, এরকম একটা বিষয় তো তাদের রয়েছেই। তো এখন বিএনপির আবার প্রধানমন্ত্রী, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে কিন্তু বারবারই আমন্ত্রণ জানানো হচ্ছে যেন তারা নির্বাচনে অংশ নেন। তো গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে আসলে সেটির বিকল্প নেই, নির্বাচনে আসতেই হবে। একটি দল হিসেবেও টিকে থাকতে হলে বিএনপির নির্বাচনের কোনো বিকল্প নেই। যাই হোক, আমরা অপেক্ষা করতে পারি যে কি হচ্ছে দেখার জন্য। অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। আধুনিক নগর সেবা নিশ্চিতের প্রয়োজনে আইন সংশোধনী ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সব ধরনের উন্নয়ন কাজে সিটি কর্পোরেশনকে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। নগর ভবনে সকালে সেমিনারে নানা সমস্যা তুলে ধরেন নগরবিদেরা, সেসব কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ অভিযানের পরদিনই আবার হকারদের দখলে চলে যাচ্ছে ফুটপাত, গুরুত্বপূর্ণ সড়ক। নিষ্কাশন ব্যবস্থার ত্রুটিতে অল্প বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা, তার ওপরও আছে পরিকল্পনাহীন খোঁড়াখুড়ি। এসব সংকট থেকে রেহাই পেতে নগর ভবনে হলো আলোচনা। সমস্যার জায়গাগুলোর সামনে এনে নগর পরিকল্পনাবিদেরা বলছেন, এতে যুক্ত সংস্থাগুলোর সমন্বয়হীনতা কাটাতে না পারলে ঢাকার সমস্যা কাটবে না। সংকট সমাধানে সক্রিয় হওয়ার আশ্বাস দেন সেবা সংস্থার প্রধানেরা। ৪-৫টি মন্ত্রণালয় ফ্লাইওভার বানাচ্ছে এবং একজন আরেকজনকে জানতে দেয় না কোন দিক দিয়ে কোন ফ্লাইওভার যাবে।
এই সমন্বয়হীনতার হাত থেকে যদি আমরা ঢাকাকে বের করে আনতে পারি, আমরা মনে করি 1.5 থেকে 2 বছরের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রের রাজধানী হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। উত্তরা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, মিরপুর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং রায়বাজার সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট উইথ নেটওয়ার্কের জন্য আমাদের সমস্ত পাইপলাইন ঠিক করা আছে এবং আমরা নিশ্চিত যে বাই 2025 আমরা ঢাকা শহরকে সম্পূর্ণরূপে পাইপলাইন ওয়াটার সিওয়ারেজ সিস্টেমের মাধ্যমে আনতে সক্ষম হব। পরে আধুনিক ঢাকা গড়তে 2 সিটি কর্পোরেশন ও সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় আনার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন সবার সম্মিলিত চেষ্টায় একটি বাসযোগ্য নগরী গড়া সম্ভব হবে। পরে নগর সেবা নিশ্চিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের জনবল সংকট দূর করতে মন্ত্রীর সহযোগিতা চান মেয়র সাইদ খোকন। মাত্র 40% জনবল নিয়ে আমাদের এই কর্পোরেশন পরিচালিত হচ্ছে। আজকে আমরা যখন আমাদের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে যাই, তখন সেখানে জনবলের অভাব দেখা দেয়। আমরা একসাথে চলতে চাই, সমস্যাগুলো চিহ্নিত করতে চাই। আপনারা বসেন, আপনার সমস্যা চিহ্নিত করুন এবং আমাদেরকেও আপনারা পরামর্শ দেন, আমরা মন্ত্রণালয় থেকে কিভাবে আপনাদের সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি। পরে নগর উন্নয়নে 5 বছর নয়, দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা তৈরির পরামর্শ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পড়ালেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মসিউজ্জামান সেনিয়াবাদ। গণভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাচ পড়ানো হয়। পরে গণভবন থেকে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান আওরঙ্গজেব চৌধুরী। শনিবার নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেন তিনি। আওরঙ্গজেব চৌধুরীর জন্ম 1959 সালে ফেনী জেলায়। তিনি 1978 সালের জুনে নৌবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগ দেন। আজকে আমরা সংবাদের শুরুতে ডাক্তারদের কথা বলছিলাম যে ডাক্তারদের উপস্থিতি এবং দুর্নীতি দুদক যে অভিযান চালিয়েছে, শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমরা এটার একটা দেখেছি, বিশেষ করে কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য, সেটা নিয়েই আলোচনা চলছে এবং শ্রেণীকক্ষে শিক্ষকদের যে ব্যর্থতা, সেটার কারণে কোচিং বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আদালত আজকে মত দিয়েছে। দেখেন, এই যে কোচিং বাণিজ্য বন্ধের ব্যাপারে কিন্তু সবাই একমত, অভিভাবক, শিক্ষক, অ্যাপারেন্টলি শিক্ষকরাও সবাই। গত টার্ম থেকে আওয়ামী লীগের গত আমল থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি কিন্তু এটার ব্যাপারে বেশ সোচ্চার ছিলেন এবং এই যে কোচিং বাণিজ্য বন্ধ যে নীতিমালা সেটি তখনই ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক ভালো ভালো আইন কানুন এবং নীতিমালার মতো এটিও কেউ অনুসরণ করছে না। যেন অনুসরণ করতে বাধ্য হয় সেটি নিয়েই আসলে সরকার কাজ করছে। যে নীতিমালার কথা আমরা বলছিলাম সেটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেই রুটে শুনানিতে আজকে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল আজিজের বেঞ্চ আজকে মন্তব্য করেছেন। এই রিটের রায় তারিখ পিছিয়ে 7 ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত। কোচিং বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই নোটিশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 বিষয়ে হাইকোর্টে রিট করেন শিক্ষকেরা। এর পরিপ্রেক্ষিতে রুল জারিসহ হাইকোর্ট নীতিমালার চিঠির কার্যকারিতা স্থগিত করে। পরে এর বিরুদ্ধে লিভ টু আপিল করলে সর্বোচ্চ আদালত রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। গত সপ্তাহে শুনানি শেষে রোববার রায়ের দিন ঠিক করে হাইকোর্ট। তবে সকালে অ্যামিকাস কিউরির সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল আরও শুনানি করেন। তিনি বলেন, শিক্ষা অধিকার হলেও কোচিং বাণিজ্যের কারণে দেশের শিক্ষার্থীরা এ অধিকার থেকে বঞ্চিত। পরে আদালত 3 ফেব্রুয়ারির মধ্যে তাকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন। যদি কোচিং বাণিজ্য হয় সবাই তো সমান সুযোগ পাবে না, 1 নাম্বার 2 যে মানে ওয়ার্কিং আওয়ারের মধ্যে যে ক্লাসরুমগুলা যেখানে তাদের রাইট শিক্ষা একটা অধিকার, উনি আমাদের একজন প্রফেসর এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরীর একটা প্রবন্ধের ব্যাখ্যাও দিয়েছেন। শুনানিতে আদালত বলেছে, ক্লাসে শিক্ষকদের ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। এটি একটি নতুন ধরনের অপরাধ। ফ্যামিলি চাচ্ছে সে ডাক্তার হবে, সে যদি কোচিং না করে তাহলে সে কিভাবে এটা করতে পারবে? এটা তো বাণিজ্য হিসাবে আমরা কেন ট্রিট করতে পারবো? আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নীতিমালার আওতায় যে অরিজিনাল আইন না থাকা সত্ত্বেও নীতিমালা দিয়ে তো আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, আপনাকে তো আইন থাকতে হবে।
একই সাথে নীতিমালা করে কোচিং বাণিজ্য বন্ধ ও এতে জড়িতদের আইনের আওতায় আনা যায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখার অভিমত দেয় আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্বাঞ্চলের পাশে কালীগঞ্জ উপজেলায় জলাশয়ের মাটি ভরাট করে দখলের অভিযোগে 24টি হাউজিং কোম্পানির কার্যক্রমে স্থিতাবস্থা দিয়েছে হাইকোর্ট। এক রিটের সম্পূরক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ। হাউজিং কোম্পানিগুলোর মধ্যে আছে ইউনাইটেড পূর্বাঞ্চল ল্যান্ড লিমিটেড, রূপায়ণ ল্যান্ডস লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট, শিকদার রয়্যাল সিটি। জলাশয় ভরাট বন্ধের নির্দেশনা চেয়ে একটি সংগঠনের পক্ষে সম্প্রতি রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ। আদালত গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ওসিকে 2 মাসের মধ্যে আদেশ বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের নিবন্ধন পেল চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। শিল্প মন্ত্রণালয়ে সকালে এক অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আমের বাজার বিস্তৃত হওয়ার পাশাপাশি ন্যায্য দাম পাবেন চাষিরা। খিরসাপাত আমের জন্য 2 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র যৌথভাবে জিআই নিবন্ধনের আবেদন করে। সেটি পরীক্ষা নিরীক্ষার পর জিআই সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। শিল্প মন্ত্রণালয়ে রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার হাতে খিরসাপাতের জিআই সনদ তুলে দেন শিল্পমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জের এই স্বীকৃতির ফলে দেশের আমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমকেন্দ্রিক অর্থনীতি জোরদার হবে। আমাদের নিজস্ব একটা বাজার তৈরি হবে, উদ্যোক্তা সৃষ্টি করতে পারি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারি ব্যাপক। এটাকে যদি এই মানের আরো কোথাও হয় সেখানে আমরা সেটাকে বর্ধিত করার জন্য আমরা পদক্ষেপ নিতে পারি। এই স্বীকৃতিতে খিরসাপাত আমে জিআই লেভেল ব্যবহার করতে পারবেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। পাশাপাশি ক্রেতাও লেভেল দেখে আম চিনতে পারবেন। জিআই লোগো লাগানোর ফলে মার্কেটে এটা বিশেষ পরিচিতি লাভ করবে, ক্রেতারা সহজেই পণ্যটা চিনতে পারবে, কিনতে পারবে এবং যারা এই পণ্যের যারা বিক্রেতা তারাও এটা উপযুক্ত মূল্য পাবে। উৎপাদনকারীরা বলছেন, দেশে মোট উৎপাদিত আমের শতকরা 20 থেকে 25 ভাগ আমই খিরসাপাত জাতের। রপ্তানি আমের মধ্যেও এই জাত শীর্ষে। জিআই সনদ রপ্তানির পরিমাণ আরও বাড়াবে বলেও আশা তাদের। এটা অনেক সুস্বাদু এবং রসালো এবং অনেক চমৎকার দেখতে। 2016 সালে প্রায় আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় এই খিরসাপাত জাতের আম প্রায় 30 টন ইউরোপের বিভিন্ন দেশে আমরা দিতে পেরেছিলাম। এর আগে ঐতিহ্যবাহী জামদানি ও ইলিশ জিআই পণ্যের নিবন্ধন পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম বাংলাদেশের 3য় জিআই পণ্যের স্বীকৃতি পেল। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানবো ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিবের সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি। জনাব আহসান হাবিব, আপনাকে স্বাগত। খিরসাপাত আম জিআই সনদ পাওয়ার ফলে আর কি কি বাড়তি সুবিধা পাবো বলে মনে করছেন আপনারা? জিআই পণ্য স্বীকৃতির পরে এই চাঁপাইনবাবগঞ্জের আমের রাজধানী থেকে যে খিরসাপাত বা আমরা হিমসাগর আম বলি দেশে বিদেশে নামে, এটি স্বীকৃতি পাওয়ার পরে এটি এক্সপোর্টের জন্য কৃষি এবং কৃষকদের আরো খুব ভালো হবে। এটি আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে এই আমটিকে গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা আম চাষিরা এটি আরো উৎপাদন করতে পারবো ভালোভাবে, স্বাস্থ্যসম্মতভাবে। বরাবরই এই আমগুলি চাঁপাইনবাবগঞ্জের আম স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এবং আমরা বৈজ্ঞানিক উপায়ে বিধি এবং কৃষি বিভাগের সহ ম্যাঙ্গো ফাউন্ডেশন এবং আমরা চাষিরা যারা আছি সেটা স্বাস্থ্যসম্মত আম আমরা উৎপাদন করি। বরাবরই এটা আমরা সুনাম রাখার জন্য সবাই চেষ্টা করি। যদিও এর আগে চাঁপাইনবাবগঞ্জের আমকে নস্যাৎ করার জন্য মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছিল ফরমালিন নামে, এটি আসলে সত্যি নয়। আজকে অত্যন্ত আনন্দের দিন, আজকে ঐতিহাসিক একটি দিন। চাঁপাতের পাশাপাশি আমাদের তো আরো অনেক জাতের আম আছে, সেগুলোর মধ্যে আর কোন কোন আমের জিআই সনদ পাওয়ার সম্ভাবনা আছে? এই আমটি খিরসাপাত আমটি 200 বছর আগে ময়মনসিংহের মহারাজা কানসাটে শুরু করেছিলেন, আর সম্প্রতি আম উৎপাদন হয়েছে আর একটি নতুন জাত
সেটি হচ্ছে গৌড়মতি। এই গৌড়মতির আমটি মিষ্টতা 26 TSI এবং খিরসাপাত হচ্ছে 23 TSI। গৌড়মতি আমটি অত্যন্ত ইতিমধ্যেই সুখ্যাতি অর্জন করেছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এই গৌড়মতিটি আমটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হিসাবে স্বীকৃতি পেলে এটি আরো বাজারজাত হবে। বিদেশে অনেক ভালো আম উৎপাদন হয়, গৌড়মতি ইনশাল্লাহ আগামীতে এই দখল করবে বাজার এবং মানুষের ভোক্তাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আপনাকে অনেক ধন্যবাদ আহসান হাবিব আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সংবাদের শুরুতে আপনাদের সমস্যা সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। হেদায়েতুল্লাহ সাটুরিয়া মানিকগঞ্জ থেকে বলেছেন, আমাদের এলাকায় গোলরা সাটুরিয়া পাখুটিয়া রাস্তার অবস্থা খুবই খারাপ। ঢাকার পাশের এলাকা হলে উন্নয়ন কার্যক্রম নেই বললেই চলে। শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য এলাকাটি সম্ভাবনাময়, কিন্তু তেমন কোনো প্রতিষ্ঠানই এই এলাকায় আসেনি, যথাযোগ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মনিরুজ্জামান মিঠাপুকুর রংপুর থেকে বলছেন, মিঠাপুকুর থেকে রাস্তাটি পীরগাছা থানায় গিয়ে যুক্ত হয়েছে, কিন্তু আমাদের গ্রামের দুই পাশে দুটি ব্রিজ হয়েছে, এই ব্রিজের কিছু সমস্যা দেখা দিয়েছে, এ ব্যাপারে কর্তৃপক্ষের পদক্ষেপ আশা করছেন তিনি। আবুল কাশেম মল্লিকপুর নেত্রকোনা থেকে বলেছেন, আমার গ্রামে চলাচলের রাস্তা নেই, দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের মানুষের। ইউপি চেয়ারম্যান কোনো উদ্যোগ এখনো গ্রহণ করেনি, আমরা এর দ্রুত সমাধান চাই। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের চিঠিগুলো দেওয়ার জন্য। এছাড়া কর হার কমিয়ে বেশি মানুষকে এর আওতায় আনতে অর্থমন্ত্রী পরিকল্পনার সমর্থন করেন কি, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। এর পক্ষে পড়েছে 76 ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 24 ভাগ। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। হাসপাতালে চিকিৎসক না থাকলে ওএসডি বায়োমেট্রিকে উপস্থিতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। সংলাপহীন চায়ের নিমন্ত্রণে আগ্রহ নেই ঐক্যফ্রন্টের, কামাল ফিরলে গণভবন প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত। কোচিং বাণিজ্যের পেছনে শিক্ষকদের ব্যর্থতা দেখছে হাইকোর্ট, রিটের রায় ঘোষণা 7 ফেব্রুয়ারি। এবং অস্ট্রেলিয়ান ওপেনে নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন জকোভিচ, ফেডেরারকে সরিয়ে রেকর্ড 7 শিরোপা। সংবাদ সন্ধ্যা এ পর্যন্তই। আমন্ত্রণ পরের আয়োজন এডিটর স্পিক।